শুভ সকাল। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বাড়িতে থেকে নিয়মিত তোমাদের লেখাপড়া চালিয়ে যাচ্ছ। বন্ধুরা, আজ তোমাদের পাঠ্যপুস্তকের বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে আমি পুরোটা সময় জুড়ে তোমাদের সাথে থাকবো। চলো, পাঠের শুরুতেই আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখে নিই। বন্ধুরা, আমরা তোমাদের ভুলবো না। আমরা কাদের ভুলবো না? যারা স্মরণীয় হয়ে আছে আমাদের মাঝে। কারা স্মরণীয় হয়ে আছে? আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য যাদের রক্তের বিনিময়, আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা লড়াই করেছেন দীর্ঘ 9 মাস, আমাদের দেশকে স্বাধীন করার জন্য পাকিস্তানি বাহিনীর হাতে যারা প্রাণ দিয়েছেন, আমরা তাদের ভুলব না। তারা থাকবে আমাদের কাছে চিরস্মরণীয়। বন্ধুরা, চলো সেই স্মরণীয় বরণীয় গুণীজন সম্পর্কে তোমাদের পাঠ্যপুস্তকে স্মরণীয় যারা চিরদিন, এই গল্পে আমরা আগে দুটো ক্লাস দেখেছি। বন্ধুরা, তোমরা বলো তো, আমাদের স্বাধীনতা দিবস কত তারিখে আমরা পালন করি? হ্যাঁ, 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস। বন্ধুরা, এরপরে সুদীর্ঘ 9 মাস মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের পরে আমরা কত তারিখে বিজয় অর্জন করেছিলাম মনে আছে? 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। এই দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্যে বাংলার লক্ষ লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছে। আর তাদের মধ্যে ছিলেন বাংলার মেধাবী মানুষ, যাদেরকে আমরা বুদ্ধিজীবী হিসেবে চিনি। ঠিক বিজয়ের 2 দিন পূর্বে 14ই ডিসেম্বর এই মেধাবী মানুষদেরকে বাছাই করে নিয়ে পাকিস্তানি বাহিনীরা ও তার দোসররা হত্যা করে। তাই আমরা 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। বন্ধুরা, 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি। তার পূর্বের রাত 25শে মার্চ, আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম 25শে মার্চ রাতে যখন পাকিস্তানি বাহিনীরা বাঙালিদের, নিরস্ত্র ঘুমন্ত বাঙালিদের উপর আক্রমণ করেছিল এবং নির্বিচারে হত্যা করেছিল, সেই 25শে মার্চ রাতকে কি রাত বলা হয়? কালো রাত। তাহলে আমরা কত তারিখে কালো রাত পালন করি? 25শে মার্চ রাতে। দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা কোন তারিখে বিজয় অর্জন করেছিলাম? 16ই ডিসেম্বর। পাক হানাদারদের দোসর ছিল কারা? আল বদর, আল শামস আর রাজাকার। বন্ধুরা, আজকে এই গল্পের তোমাদের 45 পৃষ্ঠা এবং 46 পৃষ্ঠা এর কিছু অংশ তোমাদের পাঠ করে শোনাব। বন্ধুরা, 45 পৃষ্ঠার 25শে মার্চ রাতে থেকে শুরু হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে 45 পৃষ্ঠা বের করো। বন্ধুরা, আজকের পাঠের অংশ থেকে আমি পাঠ করে শোনাই, তোমরা মনোযোগ সহকারে প্রথমে শুনবে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো।
প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাহিত্যিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পাননি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নতুন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এ গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করা কাজ শুরু করে। রাজাকার আলবদর আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে। 1971 সালের 14 ডিসেম্বর বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষচন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশেদুল হাসানও বাদ পড়েন না। শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমদ ও আনোয়ামা গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মোর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়া হয় আরো বহু জনকে। এরা সবাই আর জীবিত ফেরেনি। এরা কেউই আর জীবিত ফিরে আসেননি। এরা কেউই আর জীবিত ফিরে আসেননি। বন্ধুরা, আজ আমরা যে অংশটুকু পড়লাম তোমরা মনোযোগ সহকারে শুনলে তো? চলো এই অংশ থেকে আমরা এবার একটু ব্যাখ্যা করে নিই। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। তাহলে কোন অফিসে তারা আগুন দিয়েছিল? দৈনিক সংবাদ। কেন? দৈনিক সংবাদ যখন সত্য সংবাদ প্রচার করছিল ঠিক তখনই তারা দৈনিক সংবাদ অফিসেও কি দেয়? আগুন দিয়েছিল। বন্ধুরা দেখো, লেখক ও সাংবাদিক শহীদ সাবের হোসেন সে রাতে দৈনিক সংবাদ পত্র, নামে দৈনিক সংবাদ, এই দৈনিক সংবাদের অফিসে ঘুমাচ্ছিলেন কে? সাংবাদিক সাবের হোসেন। শহীদ সাবের, এই শহীদ সাবের, সাংবাদিক শহীদ সাবের কোথায় ঘুমাচ্ছিলেন? সংবাদপত্রের অফিসেই।
কোন সংবাদপত্রের অফিসে? দৈনিক সংবাদপত্রের অফিসে। আর সেখানেই যখন দৈনিক সংবাদপত্রের অফিসে আগুন দেয়, তখন সেই সাংবাদিক ও লেখক সেখানে পুড়ে মারা যায়। সেদিন, সেই রাতে শহীদ হন সেলিনা পারভীন, প্রখ্যাত লেখক। মাত্র 25 বছরে বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তাহলে মেহেরুন্নেসা কে ছিলেন? কবি এবং সাংবাদিক। তিনিও ওই দিন প্রাণ দেন পাক হানাদারদের হাতে। তারা হত্যা করে আর কাকে? এখানে লেখা আছে রাজনীতিবিদ, আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত। তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত কে? রাজনীতিবিদ এবং আইনজীবী। এবং তার উল্লেখযোগ্য একটি কাজ ছিল যে 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। বন্ধুরা, তোমাদের যদি প্রশ্ন করা হয় যে বাংলা ভাষাকে প্রথম রাষ্ট্রভাষা করার কে দাবি তুলেছিলেন, তোমরা হ্যাঁ সহজেই বলতে পারবে যে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত। তখন তার বয়স 85 বছর। ঠিক সেই মুহূর্তে পাক হানাদার বাহিনীরা তাকেও রেহাই দেয়নি। তার বাড়ি ছিল কুমিল্লা। কুমিল্লা থেকে সেই শত্রু সেনারা তাকে ধরে নিয়ে হত্যা করে। তোমরা সাধনা ঔষধালয়ের কথা শুনেছ। সেই সাধনা ঔষধালয়ে যারা দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য কাজ করছেন, সেই সাধনা ঔষধালয় প্রতিষ্ঠা করেছিলেন অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ। শত্রুরা তাকেও রক্ষা করেনি, তাকেও হত্যা করে। তার 84 বছর বয়স্ক এই যোগেশ চন্দ্র ঘোষ, অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ, এই চারকেও তারা রক্ষা দেয়নি। বন্ধুরা, শিক্ষার্থীদের কাছ থেকে শুনি এবং তোমরাও তোমাদের পাঠ্যপুস্তক একই সাথে অনুসরণ করে পড়ে নাও। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসেই ঘুমোচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভীন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পায়নি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। দেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নতুন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এ গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুরসাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরো গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল বদর, আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14 ডিসেম্বর।
বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েন। বন্ধুরা, বাংলার মেধাবী ও আলোকিত মানুষদেরকে তারা এভাবে পরিকল্পিত হত্যা করেছিল, এভাবে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালায় এবং সেই 25শে মার্চ কালো রাত থেকে 14ই ডিসেম্বর পর্যন্ত তারা এ কাজগুলো করে। উল্লেখযোগ্য কবি, সাংবাদিক, লেখক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ, আইনজীবীদের তারা হত্যা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল যে বাংলার আলোকিত মেধাবী মানুষদেরকে যদি হত্যা করা যায় তাহলে স্বাধীনতা আন্দোলন দমিয়ে রাখা যাবে বা স্বাধীনতা আন্দোলন থেকে মানুষকে বিমুখ করা যাবে। কিন্তু তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। আমরা লক্ষ প্রাণীর বিনিময়ে আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। আমরা তাদের কখনো ভুলব না, তারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, আজকের পাঠ থেকে চলো আমরা কিছু নতুন শব্দ খুঁজে নিই এবং তার অর্থ দেখি। আক্রান্ত, প্রখ্যাত, আয়ুর্বেদীয়, দানবীর। এই শব্দগুলোর অর্থ: আক্রান্ত, আক্রমণ করা হয়েছে এমন। প্রখ্যাত, প্রসিদ্ধ, বিখ্যাত বা যশস্বী। আয়ুর্বেদীয়, আয়ুর্বেদ সম্মত। দানবীর, অত্যন্ত দানশীল, সর্বস্ব দান করতে ইচ্ছুক এমন ব্যক্তি। আরো কিছু শব্দের অর্থ আমরা দেখি। অবধারিত, সৃষ্টিশীল, যশস্বী। এই শব্দগুলোর অর্থ: অবধারিত, নিশ্চিত, অনিবার্য। সৃষ্টিশীল, সৃজনশীল, নতুন কিছু সৃষ্টি করা। যশস্বী, বিখ্যাত, কীর্তিমান। বন্ধুরা, আজকের পাঠ থেকে প্রশ্নগুলোর উত্তর আমরা বলবো এবং লিখব। কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? মনে আছে? প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত। বলে তো, ধীরেন্দ্রনাথ দত্ত। তোমাদের এই পাঠের ভিতরেই রয়েছে। বন্ধুরা দেখো, তার সম্পর্কে বলতে গেলে যে 85 বছর বয়সী এই বিখ্যাত আইনজীবী এবং রাজনীতিবিদকেও পাকিস্তানি হানাদার বাহিনীর ও তার দোসররা রক্ষা করেনি। তাকেও কুমিল্লার বাড়ি থেকে ধরে এনে হত্যা করা হয়। তিনি পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে প্রথম রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। বন্ধুরা, শহীদ সাবের কে ছিলেন? পাঠ্য বইয়ের প্রথম, আজকের পাঠ্যাংশের প্রথমেই উল্লেখ করা আছে শহীদ সাবের প্রখ্যাত লেখক ও সাংবাদিক। আর তিনি ঘুমিয়েছিলেন। কিভাবে শহীদ হন? তিনি ঘুমিয়েছিলেন সংবাদপত্র অফিসে। কোন সংবাদপত্র? দৈনিক সংবাদ। দৈনিক সংবাদের অফিসে তিনি ঘুমাচ্ছিলেন। এমত অবস্থায় দৈনিক সংবাদের অফিসে আগুন লাগানো হয়। শহীদ হন শহীদ সাবের। রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? পাঠ্যাংশের ভিতরেই উল্লেখ করা হয়েছে রণদা প্রসাদ সাহা, যিনি দেশ ও সমাজের জন্য কাজ করতেন। দেশ ও সমাজের জন্য তিনি, অসহায় মানুষদের জন্য তিনি দান করতেন। তাই রণদা প্রসাদ সাহাকে দানবীর বলা হয়। তাকেও রক্ষা করেনি শত্রুসেনারা। দুজন শহীদ সাংবাদিকের নাম বলি। শহীদ সাংবাদিকের নাম তোমরা: শহীদ সাবের হোসেন, শহীদ সাবের আর মেহেরুন্নেসা। ও তারা কোথায় কিভাবে শহীদ হন এবং সে সম্পর্কে আমরা লিখি। পাঠ্যাংশের শুরুতেই রয়েছে শহীদ সাবের। সে দৈনিক সংবাদের অফিসে ঘুমাচ্ছিলেন। সে সময় সংবাদ অফিসে আগুন লাগানো হলে তাকে আগুনে পুড়েই
শহীদ হতে হয়। আর সাংবাদিক মেহেরুন্নেসা 25 বছর বয়সে মেহেরুন্নেসাকে তারা হত্যা করে এবং তার আবাসস্থল থেকে ধরে নিয়ে হত্যাযজ্ঞ চালানো। বন্ধুরা, চলো আমরা তাহলে দেখে আসি যে দুইজন সাংবাদিকের নাম। তোমাদের পাঠ্যাংশের ভিতরে রয়েছে যে লেখক ও সাংবাদিক শহীদ সাবের, সে ওই রাতেই দৈনিক সংবাদের অফিসে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান লেখক ও সাংবাদিক শহীদ সাবের। হ্যাঁ, এখানে বন্ধুরা আরেকজন সাংবাদিক এর কথা বলা হয়েছে। বহু সাংবাদিককে তারা হত্যা করে। যে শহীদ হন সেলিনা পারভিন, শহীদ হন মেহেরুন্নেসা। আর মেহেরুন্নেসা সম্পর্কে বলতে পারো যে মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন এই কবি এবং সাংবাদিক। বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে আমরা এবার পড়ে নিব। এটাকে তোমরা এক কথায় প্রকাশও বলতে পারো। বন্ধুরা দেখো, বরণ করার যোগ্য ডান পাশের কোন ঠিক শব্দের সাথে মিলবে? বরণ করার যোগ্য বরেণ্য। মেধা আছে এমন যে জন, মেধাবী। মেধা আছে এমন যে জন, মেধাবী। অহংকার নেই যার, নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যার, নির্বিচার। কোনোভাবেই পূরণ করা যায় না এমন, অপূরণীয়। এবার চলো তোমাদের জন্য বাড়ির 3টি প্রশ্ন। তোমরা বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখবে এবং তোমাদের পিতামাতাকেও দেখাবে, আর স্কুল করলে তোমাদের বিষয় শিক্ষককে তা অবহিত করবে। বন্ধুরা দেখো, বাড়ির কাজ তোমাদের জন্য তোমাদের পাঠ্যপুস্তক থেকেই কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান, তার সম্পর্কে বলিও লিখি। তার সম্পর্কে তুমি 5টি বাক্য লিখবে। শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়? এই 3টি প্রশ্নের উত্তর তোমরা সুন্দর করে বাড়িতে লিখবে। তোমাদের টেক্সট বুকেই রয়েছে, তোমরা টেক্সট বুকটা আরো ভালো করে পড়বে, তাহলে এর উত্তরগুলো তোমরা তোমাদের খাতায় লিখতে পারবে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আল্লাহ।